মোবারক সুপ্রিয় দর্শক, মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন স্টার ইনসাইটসে রুম্পা ফারজানা হাজির হয়েছি আপনাদের সামনে। এই পর্বে একজন অতিথি অবশ্যই আছেন যিনি তার ঈদ নিয়ে অনেক গল্প করবেন, পাশাপাশি তার একটি বিশেষ প্রফেশন যেটাকে এখন অনেকেই জানেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমরা গল্প করব। আর যাকে আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আমাদের সাথে উপস্থিত আছেন, তার ক্যারিয়ারটাও একটু অন্যরকম। তিনি স্পোর্টস জার্নালিজম থেকে সরাসরি এখন কন্টেন্ট ক্রিয়েশনে ব্যস্ত আছেন। এই পর্বের অতিথি রিয়াসাত আজিম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন গেল আপনার ঈদ? না, ভালোই। মানে ঢাকার ঈদ তো আসলে কিছুটা হলেও ভালো যায়, কারণ হচ্ছে রাস্তায় জ্যাম থাকে না, সো এটা একটা বড় রিজন। আর একই সাথে হচ্ছে জ্যাম যেহেতু থাকে না, তার মানে মানুষজন কম। আপনি চাইলে যে জিনিসগুলো টাইমিং মেলাতে না পারার কারণে অন্য সময় করতে পারতেন না, সেই কাজগুলো করা যায়। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে যেভাবেই যায় ঢাকার ঈদ অনেকটা সিমিলার, বাট অনেকদিন পর পর আসে দেখে স্পেশাল। আপনার বাড়ি তো পঞ্চগড়। জি। ঈদের সময় পঞ্চগড় বা ঢাকার বাইরে অন্য কোথাও কি যাওয়া হয় না? না, আসলে হয় না। মানে হয় পঞ্চগড় অথবা ঢাকা, এর বাইরে আমি যদি আমার প্রফেশনের কারণে দেশের বাইরে থাকি, এরকম প্রচুর হয়েছে। ইংল্যান্ডে, ওয়েস্ট ইন্ডিজে প্রচুর ঈদ করতে হয়েছে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট দেশে থাকলে আসলে ঈদার পঞ্চগড় ও ঢাকা, এর বাইরে আসলে ঈদ করা হয় না। প্রফেশনের গল্পটা যেহেতু চলে আসলো, আমরা আমাদের আড্ডাটা ওইদিকে নিয়ে যাই। স্পোর্টস জার্নালিজম থেকে সরাসরি কন্টেন্ট ক্রিয়েশন, এই যে জার্নিটা, এটা অনেকে কিন্তু অনলাইনে আমরা দেখেছি জাম্পও বলে। এই জাম্পটা কিভাবে হলো? আমার কাছে যেটা মনে হয়েছে কি, যারা আসলে সাংবাদিকতা করে, এন্ড অফ দ্য ডে আপনার যে কন্টেন্টসগুলো বা আপনার যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো যদি সেই পর্যায়ে যায় যে আপনার ইনভেস্টর বা যারা হাউস হিসেবে কাজ করে, অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করে, যে তারা ওই পার্টিকুলার রিপোর্টারের জন্যই স্পন্সরশিপ করছে কোনো একটা চ্যানেলকে, তার মানে আপনাকে সেটাকে উপলব্ধি করতে হবে যে ইউ হ্যাভ সামথিং ইন ইউ। সো আমার ওই জায়গা থেকে মনে হয়েছে, আমি যখন আমার লাস্ট যে হাউসটা ছিল বা যে স্টেশন ছিল সেখানটায় কাজ করছিলাম, সো ওখানটায় ম্যাক্সিমাম সময় আসলে ওদের যে স্পন্সরশিপটা, স্পেশালি অন স্পোর্টস, সেটা আসতে হচ্ছে আমাকে দিয়ে। বাট আমাদের সবচেয়ে বড় সমস্যা কি সাংবাদিকদের, আমরা একটা নির্দিষ্ট লেভেলের বাইরে চিন্তা করতে পারি না। ধরেন আপনার স্যালারি 1 লাখ টাকা হয়ে গেছে, এইটা নিয়ে আপনিও খুশি, কারণ 1 লাখ টাকা সাধারণত হচ্ছে একজন সাংবাদিকের স্যালারি হওয়াটা এটা অনেক ডিফিকাল্ট, অনেক কাঠখুর পোড়াতে হয়, তারপরে আপনি 6 ডিজিটে যেতে পারবেন। আবার যেই হাউস আপনাকে দিচ্ছে সেও হচ্ছে একটা অন্য চোখে, আপনার অ্যাডমিন অন্য চোখে থাকে যে ওকে এত টাকা দিয়ে রাখছি কেন, মানে একটা ভুল ধরার টেন্ডেন্সি। তো আমাকে সেটা মনে হয় যে যেই মানুষটার আসলে ওই ক্যালিবার রয়েছে, যে আসলে ওই 6 ডিজিট ক্রস করছে বা সেখানটায় যাচ্ছে, তার মানে তার মধ্যে কিছু একটা আছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে লেটস ট্রাই আমার মতো করে মাইসেলফ। এবং ওই আত্মবিশ্বাস আমার ছিল, কারণ আমার কন্টেন্টসগুলোর উপরেই আসলে স্পন্সরশিপ ওই সময়টা আসতো। 71 টেলিভিশন ছিল, তাদের খেলাযোগ একটা অনুষ্ঠান ছিল। আমি যখন ছিলাম তখন একরকম সেটা চলতো, আমি যখন ছেড়ে আসছি তখন একরকম চলে, সবাই এটা দেখে, পার্থক্যটাও তারা বোঝে। সো আমার কাছে মনে হয়েছে আই মেড আ গুড ডিসিশন। দেয়ার ওয়ার রিস্ক, বাট রিস্ক তো নিতেই হবে। কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে রিয়াসাত আজিম, বিশেষ করে বাংলাদেশের স্পোর্টসের যারা কন্টেন্ট বানায়, ইভেন জার্নালিজমও একটা বহুল চর্চিত একটা নাম। তো এই যে আপনি যে আপনার নামটাকে একটা ব্র্যান্ডে তৈরি করতে পেরেছেন বা করেছেন, এই জার্নিটা ছোট্ট করে যদি বলতেন। না, আসলে কি আমি কখনো টার্গেট করি নাই যে আমি অনেক বড় ব্র্যান্ড হব, বা এখনও আমি আসলে মানে মাটিতেই পা রাখার চেষ্টা করি যে আমার আসলে অনেক কিছু আমি হয়ে গেছে, এটা আমি ভাবতে চাই না। ভাবতে চাইতাম, ধরেন আমি সাংবাদিকতা করছি, সাংবাদিকতা করতে গিয়ে আমি সুপারম্যান হয়ে কোনো একটা মানে বিল্ডিংয়ে আগুনে আটকা পড়েছে মানুষ, সেখানটায় গিয়ে আমি উড়াই গেলাম, শক্তিমান হয়ে মানুষকে বাঁচাই ফেললাম, এরকম একটা কিছু করলে আমি স্পেশাল কিছু করছি। বাট আমি তো সাংবাদিকতাই করছি, আমি যে কাজটা করছি সেই কাজটাই আমার করার কথা এবং সেই কাজটাই আমি করছি। হয়তো আমার মতো করে আমি করছি, আমার মতো করে আরেকজন করছে না, ডিফারেন্সটা এখানটায়। মানুষ আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করছে আরেকজনকে হয়তো সেভাবে করছে না, ডিফারেন্সটা এখানটায়। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি আসলে আমার কাজটাই করছি। আপনি টার্গেট করে কখনো বুদ্ধিজীবী হতে পারবেন না, টার্গেট করে কখনো মনীষী হতে পারবেন না, টার্গেট করে কখনো আপনি ব্র্যান্ডও হতে পারবেন না। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি আপনার কাজটা যদি প্রপারলি করতে পারেন, পিপল অর পাবলিক উইল ডিসাইড দ্যাট whether you are a brand or not. আপনার কাজের ব্যাপারে একটা কথা যেটা আপনার ফলোয়াররাই বলে যে আপনি অনেক ব্রেকিং নিউজ নিয়ে আসেন। এখন যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন খুব স্বাধীনভাবে, সেক্ষেত্রে দেখা গেছে অনেক সংবাদ মাধ্যমের আগেও আপনি অনেক খবর সামনে নিয়ে আসতে পারেন। এই যে আপনার সোর্স, আপনি তো সাংবাদিকতা ছেড়ে এসছেন, বলা যেতে পারে প্রফেশন চেঞ্জ, এই সোর্সগুলো আপনি কীভাবে মেনটেন করছেন? আসলে কি আমার আল্লাহর একটা বিশেষ রহমত আমার প্রতি, যে আমাকে আসলে আমার সোর্স মেনটেন করার জন্য যেমন লেগে থাকতে হয়, এটা করতে হয়, এটা থেকে আমি সোর্স মেনটেনের থেকে আমি সেন্স মেনটেন করার চেষ্টা করি। মানে আপনি 100 জনের সাথে কথা বলার দরকার নেই, বুঝছেন।
ইউ শুড ট্রাই সামথিং যেই জিনিসটা আসলে আলটিমেটলি পাবলিক জানতে চায়, বাট কেউ ওটাকে টাচ করছে না, হিট করছে না। সো আপনি যদি প্রপারলি সেন্স মেনটেন করতে পারেন, দেন সোর্স উইল বি ক্রিয়েটেড। লাস্ট যখন তামিম ইকবাল অসুস্থ হলেন, সেই সময়টা সবাই অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, অনেক রিপোর্টস হচ্ছে তামিম ইকবালকে কে বাঁচিয়েছে এটা নিয়ে মোটামুটি হচ্ছে একটা বড় ধরনের আলোচনা, যে আমি না থাকলে এরকম হতো না, অমুক না থাকলে এরকম হতো না। বাট আই ট্রাইড যে আমি হচ্ছে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারটাকে আমি খুঁজে বের করবো। দ্য অনলি ইন্টারভিউ দ্যাট আই ডিড অন দ্যাট পার্টিকুলার ড্রাইভার তামিম ইকবালের ওই ইনসিডেন্টের পর অন্য কেউ পায় নাই, এবং অন্য কেউ যেন না পায় ওটা আমি এনশিওরও করেছি। সো এটা একটা আমার দিক থেকে আপনি বলতে পারেন যে আমার একটা প্রসেস বা আমার একটা স্টাইল। তো ড্রাইভার সাহেব যেটা বললেন, রব্বানী সাহেব ব্রেকিং না, আপনি এক্সক্লুসিভ ব্যাপারটাও খুব প্রাধান্য দেন। মানে মানুষ তো জানতে চাইছে ওই সময় তার অ্যাম্বুলেন্সের অবস্থা কি ছিল। সবাই বলছে যে হেলিকপ্টারে নেওয়া হয়নি। দ্যাট ডিসিশন ওয়াজ নট টেকেন বাই এনি পার্টিকুলার ডক্টর, বরং ওই ড্রাইভার বলছে যে আমি বলছি এখন আর ওনাকে ওখানে তোলার সময় নেই, আমি এই অ্যাম্বুলেন্স এখানটায় থামাবো না। উনি চক্কর দিয়ে ওই এটাকে কি বলে যে সার্ভিস রোড টাইপের যেটা রয়েছে সাভারে বিকেএসপির ওই জায়গাটায়, ওখান দিয়ে গাড়ি চালিয়ে সে হচ্ছে 2 মিনিটের মধ্যে তামিমকে হসপিটালে নিয়ে গেছে। সো আপনি এই স্টোরিটাই শুনতে চাইবেন। আপনি অন্যরা যেটা বললো যে আমরা হচ্ছে সিপিআর করছিলাম, আমরা তাড়াতাড়ি নিয়েছি, 2 ঘন্টার মধ্যে ব্লক, অবশ্যই এগুলো খুব দারুণ কাজ হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কিছু কাজ হয়েছে যেই কাজটা আসলে মানুষের সামনে নেই। সো ওই স্টোরিটা আমি করার চেষ্টা করি। আবার ওই ড্রাইভারের নাম্বারটা নেওয়ার পর তার কাজ যখন শেষ হয়ে গেছে, আমি তার সাথে পার্সোনালি কথা বলেছি আপনি এখন বাসায় গিয়ে রেস্ট নেন, সে চলে গেলে আর তার ইন্টারভিউ কেউ পাবে না, সেটাও আমাকে এনশিওর করতে হবে। সো আপনি এমনি এক্সক্লুসিভ করতে পারবেন না। আপনি এটা করলেন, 2 ঘন্টা পর মোনা ডিবি একই জিনিস করলো আমি করার পর, তো এটার মধ্যে আর কোনো এক্সক্লুসিভিটি নেই। কারণ 3 ঘন্টা পরে যেই মানুষটা দেখছে, 2 ঘন্টা পরে আপনার করা রিপোর্টও দেখছে, আর 3 ঘন্টা আগে আমার করা রিপোর্টও দেখছে, পার্থক্য থাকছে না। সো পার্থক্য করতে হবে কোথায়? পার্থক্য করতে হবে যে আপনি যেটা করছেন ওটা অন্য কেউ পাচ্ছে না। সাকিব আল হাসান হি ওয়াজ অ্যাবাউট টু ফ্লাই ফর তামিম ইকবাল। তিনি রেডি ছিলেন যে তামিমের যদি প্রয়োজন হয় বা এখানটায় যদি হ্যান্ডেল করতে হয়, সাকিব আল হাসান যত ঝামেলাই থাক তিনি বাংলাদেশে চলে আসবেন। ওই রিপোর্টটা আমি ব্রেক করেছি, সাকিবের অবস্থাটা কি। সো আপনাকে ওই জন্য সাকিবের কাছের মানুষ কি তাদের সাথে আপনার ওই সোর্সটা থাকতে হবে। আপনাকে সেন্স করতে হবে সাকিব যেহেতু তার বাবা মাকে তামিমের কাছে পাঠিয়েছে, তার মানে সাকিবের মধ্যে আরও কিছু কাজ করছিল, আরও কি করতে চেয়েছিল, সেগুলো কি। সো সোর্সের থেকে সেন্স মেনটেন করাটা গুরুত্বপূর্ণ। আর সেন্স যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার সোর্স কে হবে এটা আপনি ডিসাইড করুন। মানে 24/7 আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, মানে আমরা যেটা মনে করি যে জার্নালিস্টরা হয়তো সব সময় জেগে থাকে, কিন্তু কন্টেন্টটা আপনিও সেই একই ভূমিকাই পালন করছেন। না, আমার ব্যাপারটা কি, আমি খুব প্রেশার নিয়ে কাজ করি না, টু বি ভেরি অনেস্ট। আমি আমার স্টাইলে কাজ করি না, কি যেমন সকালবেলা উঠে অমুক জায়গায় চলে গেল, রাত পর্যন্ত কাজ করছে, নট লাইক দ্যাট। আমি এরকম করি না। ইভেন এই ঈদেও আমি যে কাজগুলো করেছি আমার চ্যানেলের জন্য, এগুলো অনেকগুলো বড় বড় চ্যানেল করতে পারে নাই। অনেক বড় বড় ক্রিকেটারের আমি ইন্টারভিউ করেছি, ইন্টারেস্টিং আলোচনা হয়েছে, তারা আমাকে দেখা যায় অমুকে পাঠায় ভাই বলে এর জন্য। আমি বলছি না, কনফিডেন্সটা আসলে খুব গুরুত্বপূর্ণ। ওই কনফিডেন্স যদি আপনি ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আসলে সব কিছু আসলে আপনি ওই সম্পর্ক দিয়ে বা অর্থ দিয়ে আপনি পারবেন না। কিছু জায়গায় রিচ করতে হবে আপনার ওই কনফিডেন্স দিয়ে, কিছু জায়গায় রিচ করতে হবে পার্সোনাল রিলেশনশিপ দিয়ে, যেটা আসলে আপনি পারবেন না। ওই পার্সোনাল রিলেশনশিপটা ওই জায়গায় থাকতে হবে, এবং বিপদের সময় যদি আপনি কারো পাশে থাকেন সেটা কিন্তু তারা মনে রাখে, সেটা যেই হোক, ছোট মানুষ থেকে অনেক বড় কোটিপতি। আপনি যদি বিপদের সময় মানুষের পাশে থাকতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার দেখেন, তামিম ইকবাল কত হাইটের একজন, কত বড় একজন, বাট বিপদের সময় ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার তার পাশে ছিল। যদি উল্টাপাল্টা কিছু হইতো তাকে কিন্তু গণপিটুনি দিয়ে পাবলিক মারে ফেলতে পারতো, হতে পারতো এরকম, কিন্তু সেই ড্রাইভারটা সেই রিস্কটা নিয়েছে। তার কাছে মনে হয়েছে তামিম ভাইকে দ্রুত হসপিটালাইজ করা দরকার, রেদার ওয়েস্টিং টাইম টেকিং হিম টু দ্য হেলিকপ্টার। একেবারে ঠিক সময় মতো উনি ওনার কাজটা করেছে, যেটা হচ্ছে আপনিও করছেন, যেটা আমরা বললাম যে ব্রেকিং নিউজটা সামনে নিয়ে আসা। রিয়াসাত আজিম, আমরা যখন আপনার সাথে কথা বলছি তখন আমার মাথায় একটা প্রশ্ন তো চলেই এসছে, সেটা হচ্ছে ঈদ নিয়ে আপনি কথা বললেন। ঈদে সাধারণত দেখা যায় যারা স্পোর্টসে কাজ করে, যেরকম গান নাচ বা সিনেমা নিয়ে অনেক ধরনের নিউজ থাকে, স্পোর্টসে কিন্তু ওরকম অতটা থাকে না। আর আপনারা মানে আমরা সবাই জানি যে কন্টেন্টের ক্ষেত্রে একটা অ্যালগোরিদম মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট সময়ে পোস্ট করা, সেটা যাই হোক। আপনার প্রিপারেশন কেমন ছিল এই ঈদে? আমার প্রিপারেশনকে আমি খুব বেশি প্রেশার নিই না, কারণ আমার কাছে মনে হয় যে মানে অ্যালগোরিদম মেনটেন করার ক্ষেত্রে যে ধরনের ট্যাগিং এটা ওটা, আপনি আমার ইউটিউবে গিয়ে দেখবেন যে আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না। এবং আমারটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে যে আমি আমার লাইফের যদি আমি একটা এক্সাম্পল দিই, যে আমাদের মিডিয়াতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি, যে আপনি কি দেখাইতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে যে পাবলিক কি দেখছে বা কতটুকু দেখবে। মানে আপনার ভিউজটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি দেখাচ্ছেন, আপনার নিউজটা কি। বাট আমি এটা এস্টাবলিশ করেছি পাবলিক আমাকে দেখবে। আমি রিয়াসাত আজিম এখানে দাঁড়ায় কথা বলবো, এখানে বসে কথা বলবো,
মানুষ আমাকে দেখবে। আই ডোন্ট নিড এনি ফুটেজ, আই নিড নাথিং। তামিম ইকবালের ওয়াইফ দৌড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে যে কত ভালোবাসে স্বামীকে দেখুন, এই ভিডিও আমার বানানোর দরকার নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আমি আমার মতো করে ন্যারেট করবো, পাবলিক সেটা নেবে। এই জায়গাটা আমি পৌঁছাতে চেষ্টা করেছি সবসময় লাস্ট 2 ইয়ার্স, এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমার যে গোল ছিল সেটা আমি ফুলফিল করতে পেরেছি। আমি আমার ড্রয়িং রুমে বসে ভিডিও বানাই, সেখানটা এত সুন্দর লাইটস থাকে না, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে না, মানুষ দেখে। আবার আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে বানাই, সেটাও মানুষ দেখে। হসপিটালের সামনে কথা বলি, সেটাও মানুষ দেখে। মানুষ আমাকে দেখে, আমাকে ট্রাস্ট করে। আমি আমাকে কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে রিয়াসাত আজিম কি ওয়ান ম্যান আর্মি? ওয়ান ম্যান আর্মি বলতে পারেন। আমার একটা স্ট্যান্ড আছে, আমার একটা মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে আমি ভিডিও করি। আর হচ্ছে এই যে রেকর্ড ক্যাপচার করার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। আমার কিছু অসাধারণ ছোটো ভাই রয়েছে, যে ছোটো ভাইগুলোর কথা না বললেই না। তারা আমাকে আমার চারপাশে সবসময় থাকে। হোয়াট এভার দ্য ইস্যু ইজ, নো ম্যাটার। মানে এই ছোট ভাই যারা যারা আমার সাথে কাজ করে, সেখানটায় জাবের রয়েছে, বাশার রয়েছে, মিলন রয়েছে, এরকম অসংখ্য ছেলে রয়েছে। আশিক রায়হান একটা ছেলে আছে, অসাধারণ। কিছু বড় ভাই রয়েছে আমাদের, সেখানটায় আমাদের জুবাইর রয়েছে, সেখানটায় এই নামগুলো আসলে না বললে অকৃতজ্ঞ থেকে যাব। মিনার ভাই রয়েছে। সো এরকম কিছু আমার আশপাশে মানুষ আছে যে যারা আসলে আমি যদি কোথাও আটকায় যাই আমার জন্য জীবন দিয়ে দিবে, টু বি ভেরি অনেস্ট। অবশ্যই সেটা আপনি নিশ্চয়ই সেই সম্পর্কটা আপনিও বুঝিয়ে দেখেছেন বলে আপনার জন্য ওনারা আছেন। তো আমরা যেহেতু কথা বলছিলাম যে আপনার ইমেজ নিয়ে, আপনার ওয়ান ম্যান আর্মি নিয়ে, সেক্ষেত্রে তো ফলোয়ারদের কথা চলেই আসে। আপনাকে যারা ফলো করেন তারা কিন্তু অনেকে এটাও বলেন যে আপনি সবসময় হয়তো একটু রেগে থাকেন, বিষয়টা কি এরকম? এরকম না, মানে সব কিছুর একটা ক্যারেক্টার আছে, বুঝছেন। ধরেন হচ্ছে আপনি উপস্থাপনা চেয়ারে যখন বসবেন তখন আপনাকে একটা আপনি লাইন ক্রস করতে পারবেন না, আপনাকে ওখানটার মধ্যেই থাকতে হবে। আবার যখন আপনি ধরেন আপনি যখন এই চেয়ারটায় বসবেন সেটা আবার ডিপেন্ড করবে যে ওই মানুষটা কি। আমি যদি এখন একজন নায়ক হতাম তাহলে ধরেন আমার ব্যাপারটা একটু অন্যরকম হতো, আপনার উপস্থাপনাটা সেক্ষেত্রে প্যাটার্নটা চেঞ্জ হতো। আমি যদি গায়ক হতাম তখন এই এতক্ষণে আপনি আমার কাছে 2টা গান শোনার চেষ্টা করতেন যে ভাই একটু বলেন আপনার নতুন অ্যালবাম যেটা রিলিজ হয়েছে সেখানকার অমুক সিনেমার গানটা বলেন। তো আমি যেহেতু জার্নালিস্ট এবং আমি প্রশ্ন করতে পছন্দ করি যারা পাওয়ারে থাকে, সো আমাকে ওই জিনিসটা অটোমেটিকলি আমার মধ্যে চলে আসে। অনেক ধরনের সাংবাদিক আছে এই চ্যানেলেই, ধরেন অনেক সাংবাদিক আপনি দেখবেন, অসংখ্য চ্যানেলে অনেক সাংবাদিক দেখবেন যারা হচ্ছে বলবেন যে শেষে গিয়ে বলবেন যে বাংলাদেশের এই প্রোডাক্টটা বিদেশে রপ্তানি করে আমরা অনেক ডলার আনতেছি, এটার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে যেন আরও বেশি ডলার পাই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সো এই টাইপের এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা টাইপের সাংবাদিক আপনি প্রচুর পাবেন, ঠিক আছে। আবার এমন জার্নালিস্ট আপনি পাবেন যারা আসলে প্রশ্ন করতে ভালোবাসে, আমি প্রশ্ন করতে ভালোবাসি। সো আপনি যখন প্রশ্ন করবেন আপনার মাইল্ড হওয়ার কিছু নাই, আপনার নিজেকে নমনীয় করে প্রশ্ন করার কিছু নেই। ইউ আর দেয়ার টু আস্ক কোয়েশ্চেন। আর যে আপনার সামনে আছে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওখানটায় আছে। আমি জাস্ট এটুকু মনে করি, হু এভার দ্য নেম ইজ আই ডোন্ট কেয়ার। এটা ফারুক আহমেদ হতে পারে, নাজমুল হাসান পাপন হতে পারে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হতে পারে, আই ডোন্ট কেয়ার। আপনি যখন ডায়াসের ওপাশে থাকবেন আপনি ওখানটায় দাঁড়িয়েছেন আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সো আমি প্রশ্ন করব। সো আমার কাছে মনে হয় যে ক্যারেক্টার বিল্ড আপটা খুব গুরুত্বপূর্ণ। ক্যারেক্টার বিল্ড আপ আমাদের অনেক ক্ষেত্রেই আমরা আসলে করতে পারি না, অনেক ক্ষেত্রেই পারি না। সব প্রফেশনেই ক্যারেক্টারটা আসলে বিল্ড করাটা খুব গুরুত্বপূর্ণ। এই যখন প্রশ্ন করতে যান তখন আপনি কোনো প্রতিকূলতার মাঝখানে পড়েছেন কিনা, বা পরবর্তীকালে আপনাকে কোনো নেগেটিভ বা কোনো নেতিবাচক কোনো ঘটনা? হয়, অনেক সময় হয়, এরকম ঘটনা প্রচুর হয়েছে। আমার ওয়ার্ল্ড কাপের অ্যাক্রিডিটেশন নিয়ে ঝামেলা হয়েছিল, সেটা আবার সলভ হয়েছে শেষ মুহূর্তে। সেই আগে আবার আমি শেষ পর্যন্ত যাইনি যে এখন কেন হবে, আমি তো এটা ডিজার্ভ করি, আমি তো কোনো আনডিউ প্রিভিলেজ চাই না। আমার এখনও মনে আছে 26শে মার্চে আমি রিপোর্ট করলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পতাকা সেটা অর্ধনমিত। পাপন ভাই তখন ক্রিকেট বোর্ডে, আমার অ্যাক্রিডিটেশন বাতিল করে দিল, 15 দিন পরে আবার তারা সেটা ফেরত দিল। এরকম হ্যাসেলের মধ্যে আমি প্রচুর গেছি। সাকিব আল হাসানকে নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস সংবাদ সম্মেলনে এসে বললো সাকিব যেটা করেছে ওইটা করতে পারে না, ওই টাইমড আউট নিয়ে। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ম্যাচ, দিল্লিতে ম্যাচ, সব সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিকরা সবাই চুপচাপ আছে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথা পেট ভরে খাচ্ছে, শুনতেছে। আমি প্রশ্ন করলাম যে এটা যদি রুলের মধ্যে থাকে তাহলে তোমাকে ফেভার দিবে কেন? তুমি এটা কীভাবে এক্সপেক্ট করো বিইং আ প্রফেশনাল ক্রিকেটার যে ইউ উইল গেট ফেভার ফ্রম সাকিব আল হাসান? ল বুকের মধ্যে থাকলে ইউ আর আউট, এবং এটাই ডিসিশন, আম্পায়ার আউট বলছে। সো এই প্রশ্নগুলো আমি দেশে না শুধু বাইরে গিয়েও আমি করেছি, কিছু জায়গায় প্রশংসিত হয়েছি। সিলেকশন প্যানেল নিয়ে অনেক প্রশ্ন করেছি, আমি কোচেসদের নিয়ে অনেক প্রশ্ন করেছি, রানিং যিনি বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাকে নিয়ে প্রশ্ন করেছি, সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি প্রশ্ন করেছি, আমাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, আমার নামে মামলা করা হবে সেরকম আমাকে হুমকি দেওয়া হয়েছে, সবই হয়েছে।
বাট এন্ড অফ দ্য ডে আমি করেছি। আপনার এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নের অভিজ্ঞতা নিয়ে আমরা আরও গল্প শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, ফিরছি ছোট একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম স্টার ইনসাইটসের সাথে আছে আমি রুম্পা ফারজানা এবং এই পর্বের অতিথি রিয়াসাত আজিম। আমরা কিন্তু কথা বলছিলাম আপনার অভিজ্ঞতা নিয়ে। আমরা শুনলাম যে মানে আপনার ফলোয়ার আজকে এই প্রোগ্রামের মাধ্যমে জানতে পারলো যে আপনাকে আসলে আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কেন আপনি প্রশ্ন করেছেন অথবা সত্য আপনি কেন জিজ্ঞেস করেছেন। নিশ্চয়ই এটা প্রশংসাও আপনি পেয়েছেন। মানে প্রশংসা পেয়েছি, সমালোচিত হয়েছি, সবকিছু হয়েছে, পরে গিয়ে পাবলিক বুঝেছে আগে সমালোচনা করাটা উচিত হয়নি, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে প্রত্যেকটা দিন একরকম না। আজকে আপনার যেরকম ঘুম হবে আরেকদিন হবে না, আজকে যেরকম রৌদ্র উঠবে আরেকদিন হবে না। পুরো পৃথিবীতেই একটা আসলে ইকোসিস্টেম এরকম যে আপনার প্রত্যেকটা মুহূর্ত একরকম হবে না। সো আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা সবসময় সেম না, বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এটার সাথে অ্যাডপ্ট করতে হবে। আর মানুষ যদি সবসময় ভালোই থাকতো, সবসময় প্রশংসাই পেতো, তাহলে মানুষ দুনিয়া না থেকে বেহেস্তে থাকতো। পৃথিবীতে আপনি আসছেন মানে আপনাকে এগুলো ফেস করতে হবে। রিয়াসাত আজিম, আমরা আবার ঈদের আড্ডায় চলে যাব, কারণ যেহেতু আমাদের আজকে ঈদের আয়োজন। কিন্তু তার আগে একটু জানতে ইচ্ছে করে, যখন আপনাকে কেউ ফলো করে, ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, এরকম তো আপনাকে অনেকে চিনে ফেলে এখন, তখন আপনি এটা কিভাবে এখন আপনি কিভাবে এটা এনজয় করেন? এটা প্রচুর হয়, মানে এটা প্রচুর হয়। মানে তামিম ইকবাল যেদিন অসুস্থ ছিলেন হাসপাতালের সামনে প্রচুর, এটা মানে একদম ভয়ঙ্কর একটা অবস্থা ছিল, টেরিবল। একটা সময় আমি রিকোয়েস্ট করেছি যে এটা উচিত হচ্ছে না, বাট সবাই তো আসলে এক্সপেক্ট করে, তারাও হয়তো আমাকে আর পাবে না, ওই এলাকায় আমি যাইও কম। সো আমি সবসময় বললাম না যে আমি পা মাটিতে রাখার চেষ্টা করি, কারণ দর্শক ভক্ত তাদের জন্যই এরকম। কোনো ফানি ইনসিডেন্ট আছে কিনা? অনেক, মানে ধরেন সেলফি তুলতে এসে সবচেয়ে মজার যেটা হয় সেটা হচ্ছে ভিডিও মোডে সেলফি তুলতে আসে। হ্যাঁ, তারপর ওটা কিছুক্ষণ পরে টের পায়, 3 সেকেন্ড যাওয়ার পরে টের পায় যে আসলে ভিডিও চালু করছে, সেটা থেকে আবার হচ্ছে মেইন ফোকাসে আসে। আবার ধরেন সেলফি তুলতে আসছে, ক্যামেরা হচ্ছে আপনার ফ্রন্টে দেয়া, হ্যাঁ, এরকম কাহিনী হয়। তো এরকম প্রচুর এক্সপিরিয়েন্সেস হয়, অনেকের ক্যামেরা ভালো থাকে না। আমিও অনেকের সাথে যখন এরকম কাহিনী হয়, আমি নিজের ছবি তুলে তাকে পাঠিয়ে দিই। এরকম প্রচুর এক্সপিরিয়েন্সেস আছে যে সে যেহেতু তুলতে এসেছে, ঢাকার বাইরে থেকে অনেকে আসে যখন খেলাগুলো চলে, চট্টগ্রাম থেকে, মাগুরা থেকে, নড়াইল থেকে, যশোর থেকে, কুষ্টিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। সো এন্ড অফ দ্য ডে আসলে সবার ক্যাপাসিটি একরকম না, সবার সামর্থ্য একরকম না, বাট তাদের মধ্যে একটা সিমিলারিটি, তারা সবাই আমাকে পছন্দ করে। সো ওই পছন্দ করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আপনি তো অনেক ধরনের কন্টেন্ট করেন এবং আপনি রেগুলার কন্টেন্ট করছেন। এখন তো সরাসরি মানুষ ফিডব্যাকও দিতে পারে, আপনার সাথে হয়তো রাস্তায় দেখা হয়ে গেল বা কমেন্ট করলো। আপনার কোন ভিডিওটা নিয়ে সবচেয়ে বেশি আপনার ফলোয়াররা কমেন্ট করেছে? প্রচুর কমেন্ট হয়েছে, যেমন হচ্ছে যখন আবারও বলি যে আপনার তামিম ইকবাল কান্না করে ছেড়ে দিলেন ক্রিকেটকে, তখন মাশরাফি বিন মুর্তজা তৎকালীন প্রধানমন্ত্রী, তামিম ইকবাল, তারা সবাই মিলে এটা আবার একটা মিটিং করলো, ওটা নিয়ে আমি কন্টেন্ট করেছিলাম, প্রচুর ছিল। তারপরে রিসেন্ট পাস্টে আমি যেটা বললাম যে সাকিব আল হাসান হি ওয়াজ অল সেট টু কাম ব্যাক বাংলাদেশ, যে তামিমের জন্য যদি কোনো কিছু করার থাকে এরকম সিচুয়েশন হলে সে বাংলাদেশে ব্যাক করবে। তারপর যখন ছাত্র বিক্ষোভ হলো সেই সময়টায় আমাদের সুপারস্টাররা কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল না, আমার রিপোর্টের পর থেকে সেটা শুরু হয়, এক্সিলারেট করে। দু একজন দিয়েছিল, তানজিম সাকিব, তারপরে হচ্ছে আপনার শরীফুল ইসলাম, তারপর নুরুল হাসান সোহান, এই 3-4 জন ফ্রন্ট লাইনে ছিল, বাট অন্যরা দিচ্ছিল না। তখন আমি বললাম যে আপনারা মাশরাফি একটা ওভার বল করতে গিয়ে যে 5 মিনিট লাগে, সেই 5 মিনিট আপনি লাগিয়ে একটা চিন্তা করে একটা ফেসবুকে স্ট্যাটাস লিখুন। তামিম ইকবাল 1 ওভার ব্যাট করার জন্য যেটুকু সময় দিতেন সেই সময়টুকু আপনি বের করুন। সাকিব আল হাসান আপনি একটু সময় বের করুন। মানে হুয়েভার দ্য পারসন ইজ, নো ম্যাটার টু মি, যে সে কোন দল করে। আমি কোনো দল করি না, কোনো দলের চামচামিও করি না। বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক দল রয়েছে এবং আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলো যে যারা পরিচালনা করে বা এর সাথে যারা জড়িত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই পার্টিকুলার রাজনৈতিক দলগুলোর আদর্শ যেটাই হোক না কেন, তারা যখন মুখোমুখি অবস্থায় চলে যায়, যখন সাধারণ মানুষ মুখোমুখি অবস্থায় চলে যায়, যখন মানুষ মারা যায়, তখন তো আপনার আমার ওই যে মানুষটা আহত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের তো সবার রক্তের কালারটা তো একই রকম, লালই না। মানে আওয়ামী লীগ হইলে কালার হবে ব্লু, বিএনপি হইলে সেটা হবে হোয়াইট, এরকম তো না, সবার রক্তের কালার একই রকম। তার মানে কি ব্যথাটাও একই রকম। তো আমি এটাই আহ্বান করেছিলাম যে আপনারা বলেন যে আপনারা সবাই ঠান্ডা হন, শান্ত হন। আমরা
একে অপরকে যেন সহিংসভাবে না পেটাই, পক্ষ প্রতিপক্ষকে নো ম্যাটার, কিন্তু আমরা যেন সহিংসভাবে না পেটাই। যে মানুষটা মারা যাচ্ছে, যে খুব খারাপ মানুষ, তার তো একটা নিষ্পাপ সন্তান আছে, তাই না, না পেটাই। আবার যে ভালো মানুষটা মারা যাচ্ছে তার জন্য মানে আপনার আমার কোনো কিছু করার থাকছে না, হয়তো হসপিটালও নিতে পারছেন না। সো এই আহ্বানগুলো আমি জানানোর জন্য ওই সময় করেছিলাম। এবং সেটা সেই সময় আপনি জানেন ভালোভাবেই যে ইন্টারনেট ছিল না, ফেসবুক ঠিকভাবে মানুষ চালাতে পারতো না। তারপরেও তখন ওই সময়টায় ওই ক্রাইসিস মোমেন্টে প্রচুর মানুষ আমার ওই ভিডিওসগুলো দেখেছে। ওটার রেসপন্স আপনি তাহলে অনেক পেয়েছি, এখনো পাই। দারুণ। রিয়াসাত আজিম, এখন যদি আমরা একটু ঈদের গল্পে ফেরত আসি, আপনি নিশ্চয়ই আপনি যেটা বললেন যে আপনি অনেক ইন্টারভিউ করেছেন, যেটা আমরা দেখেছিও, ক্রিকেটাররা কিভাবে ঈদ করেন বলে মানে আপনার এতদিনের এক্সপিরিয়েন্স কি বলে? ক্রিকেটাররা আসলে ঈদ করাটা ওদের সবচেয়ে বড় ডিফিকাল্ট টাইম যায় হোয়েন এভার অ্যাকচুয়ালি ঈদ করতে হয় দেশের বাইরে গিয়ে। মানে বাংলাদেশে খেলা থাকে, ন্যাশনাল ডিউটি থাকে, অনেক ক্ষেত্রে ক্রিকেট টিমের সাথে ফ্যামিলিকে অ্যালাউ করা হয় না। এখন দেখুন ক্রিকেটারদের কিন্তু হচ্ছে 50-50 অবস্থা। 6 মাস দেশের বাইরে খেলতে হয়, 6 মাস দেশে থাকে। যেই 6 মাস দেশে থাকে সেই 6 মাসে 3 মাস আবার ক্রিকেট খেলে, ডিপিএল খেলে, এনসিএল খেলে, বিসিএল খেলে, বিপিএল খেলে, কত ধরনের ক্রিকেট থাকে, কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট থাকে, আড্ডা থাকে, গল্প থাকে, সাক্ষাৎকার থাকে, যখন আপনি আমি এই মুহূর্তে যেটাই আছি। সো তাদের কিন্তু ওই 3-4 মাস যে সময় পায় সেটাও যে ফ্যামিলিকে তারা প্রপারলি দিতে পারে তা না। তো ঈদটাতে তো তারা এক্সপেক্ট করে, ফ্যামিলি মেম্বাররা এক্সপেক্ট করে, বাট তারা সেটা পারে না দেশের বাইরে যখন ঈদ হয়। আমি প্রচুর ঈদ দেশের বাইরে করেছি, এবং আমি করেছি কারণ ক্রিকেট দল দেশের বাইরে ছিল। তখন কি আপনারা একসাথে থাকেন? একসাথে নামাজ পড়ি, একসাথে ঘুরি, একসাথে খাই। একটু জানতে চাই যে আপনারা একসাথে করেন। আমাদের আসলে কিন্তু কোনো গ্যাপ নাই, বুঝছেন, মানে সত্যি কথা যেটা। এখন মিডিয়া হয়ে গেছে দুই ধরনের। একটা হচ্ছে তামিমের ওয়াইফ কেন দৌড়ালো, এই কারণে সে পৃথিবীর সবচেয়ে ভালো বউ, হ্যাঁ, তার হাজব্যান্ড মানে অলমোস্ট ডাইং, সে দৌড়াবে নাকি, সে হাইটা যাবে, এই কমন সেন্সহীন মিডিয়া আমরা দেখেছি প্রচুর, ঠিক না? সো এরকম কমন সেন্সহীন মিডিয়াকে নিয়ে আসলে ক্রিকেটাররা টেন্স থাকে যে আসলে কী করলো। নামাজ পড়তেছে সেটার ভিডিও দিচ্ছে, পূজা করতেছে সেটার ভিডিও দিচ্ছে। ভাই পার্সোনাল লাইফ বলে তো মানুষের কিছু আছে, এগুলো দরকার নেই তো, ঠিক না? কোন ক্রিকেটার কার সাথে প্রেম করে, হ্যাঁ, বিবাহী বহির্ভূত সম্পর্ক কার সাথে, এগুলো তো দরকার নেই। আপনি স্পোর্টসটা নিয়ে থাকেন, ওগুলো দেখার জন্য তার ফ্যামিলি আছে, আইন আছে, আদালত আছে, আরও অনেক কিছু আছে। সে ইলেকশন করলে তখন ডিসাইডেড হবে যে সে আস্তিক ছিল নাকি নাস্তিক ছিল। তো আপনি আমি আসলে কে? আমরা কি জাজ নাকি ব্যারিস্টার? সো আমরা কেউ না, কিন্তু আমরা ভাবটা নিয়ে থাকি যে আমরা সব কিছু। সো ওই মিডিয়াগুলোর কারণে একটু প্রবলেম হয়। এখন তো সবাই একটা ক্যামেরা হয়ে গেলেই, একটা মোবাইল হয়ে গেলেই, একটা রেকর্ডার হয়ে গেলেই হচ্ছে যা খুশি তা বানিয়ে ফেলতে পারে। সো আমার কাছে মনে হয় ক্রিকেট দল, ক্রিকেটাররা এটা নিয়ে অনেক বেশি টেন্স থাকে, দেশের বাইরে একটু আরামে থাকে, কারণ দেশের বাইরে এদের উপদ্রবটা কম। আপনি যখন তাদের সাথে ঈদ করেছেন, কোনো মজার এক্সপিরিয়েন্স যেটা মোহনার দর্শকদের সাথে শেয়ার করতে চান? ডেফিনেটলি, যেমন হচ্ছে ধরেন আমরা অনেক সময় বাঙালি খাবার পাই না, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে এরকম হয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজ যখন এই খাবার নিয়ে ঝামেলা হইতেছিল, পরে আমরা নিজেরাই হচ্ছে খাসি কিনলাম, কিনে আমরা সেটা কুরবানি দিলাম। বাংলাদেশ দল ওই সময়টায় হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ খেলছে, সেই ক্রিকেটারদের জন্য আমরা খাবার পাঠালাম। আবার এমনও হয়েছে আমরা যখন এটা ঈদের বাইরে অস্ট্রেলিয়ায় আমরা ছিলাম সেই সময়টায়, সেখানটায় হচ্ছে বিফ খেতে পারছে না, বাংলা হাতের রান্না খেতে পারছে না ক্রিকেট দলের সদস্যরা। ওই সময় ক্রিকেট বোর্ডের সাথে জালাল ইউনুস ছিলেন, ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ভাই, ওই সময় ডিরেক্টররা, তারা খুব বাজে অবস্থায় আছে। সো আমরা একটা হচ্ছে বাসা নিয়েছিলাম, সেখানে আপনার হচ্ছে সব কিছুই পসিবল, সব কিছু করা যায়। সেখানটায় আমরা বাংলা খাবার রান্না করেছি, তারা এসে আমাদের সাথে খেয়েছে, থেকেছে। সো এই জিনিসগুলো হয় আমাদের মধ্যে, যে খুব গ্যাপ সেটা কিন্তু না, বাট আলটিমেটলি আপনি কতটুকু পাবলিক করতে পারবেন সেই রিয়েলাইজেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রিয়াসাত আজিম, আমরা কিন্তু আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যদি আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটু কথা বলতে চাই, এখন কিন্তু অনেক তরুণরা কন্টেন্ট নিয়ে আগ্রহী, বিশেষ করে আপনাকে দেখে অনেক আগ্রহী। আপনার নিশ্চয়ই অনেক ফলোয়ার আছে যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, যারা স্পোর্টস নিয়ে কাজ করতে চান, তাদের কোন বিষয়টা মাথায় রাখা প্রয়োজন? কমিউনিকেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ধরেন রিলস বানায়া এ কোথায় গেল এটা আপনি করতেই পারেন, কিন্তু দিন শেষে এটা আপনি আপনার ভ্যালু ক্রিয়েট করতে পারবেন না। যে মানুষটা ওই দেখেন, আমি আবার ওই একই এক্সাম্পল দিব রিলেট করার জন্য, যে তামিমের ওয়াইফের দৌড়ানি দেখতেছে, সে কিন্তু রিপোর্টারকে চিনতেছে না, সে কিন্তু ওই হাউসকেও চিনতেছে না। তার সামনে আসছে, ঠিক আছে, 5 মিলিয়ন ভিউ হয়েছে, সেও দেখতেছে, যেটা বেশি ভিউ হয় সাজেশন বেশি আসে, ঠিক আছে। তো আপনার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। তো আজকে আপনার এই ভিউ আছে, একটা সময় থাকবে না। আমার কি খুব ভিউ হয়? আমার তো ভিউ হয় না, আমার ভিউ হয় 100K, 200K, 300K, এর বেশি ভিউ হয় না, বাট সব কোয়ালিটি ভিউ। আমার একটা ইউটিউব ভিডিওর গড়ে মানুষ দেখে হচ্ছে 4-5 মিনিট, 8 মিনিটের ভিডিও 4 মিনিটের মতো মানুষ দেখে, কোয়ালিটি ভিউ হয়। আমি কিন্তু স্পন্সর পাই, আমার তো মিলিয়ন ভিউ নাই, আসলেই নাই, কিন্তু আমাকে তো সবাই চেনে। সো আপনি যদি কোয়ালিটি ক্রিয়েট করতে পারেন, আপনার আইডেন্টিটি ক্রিয়েট হবে, এবং এই আইডেন্টিটি ক্রিয়েশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ।
আজকের রিলস কালকে থাকবে না ভাই, আজকের ভিডিও কালকে থাকবে না, প্রতিদিন তামিম ইকবাল অসুস্থ হবে না, প্রতিদিন সাকিব আল হাসানের সম্পত্তি বাজেয়াপ্তের রিপোর্টও আসবে না। সো এইগুলো প্রতিদিন ঘটবে না। ফ্রিল্যান্স জার্নালিজমটা আমার কাছে মনে হয় খুবই টাফ, কারণ শুরুর দিকটায় আপনার কোনো ব্যাকআপ থাকে না, আপনার পেছনে কেউ থাকে না, আপনার ইনভেস্টমেন্ট থাকে না, আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেটা প্রোটেকশনের জন্য আপনার রাইট ম্যানেজার থাকে না, আর আপনার হচ্ছে এত কিছু না থাকার পরে যে মানুষটা আসলে এখানটায় কাজ করতে আসে তার শুরুটা খুবই ডিফিকাল্ট। আমি যখন শুরু করি প্রথম 3-4 মাসে আমার কোনো আয় ছিল না, আমার প্রপার কোনো স্পন্সর ছিল না, বাট আমার সাথে যে 3-4 জন মানুষ কাজ করেছে, খুব অসাধারণ কয়েকজন কাজ করেছে, তাদেরকে তো আমার ভালো রাখার চেষ্টা করতে হয়েছে। সো ইটস ডিফিকাল্ট, বাট ওয়ান্স আপনি যখন বুঝে যাবেন যে আসলে আপনার কী করতে হবে, কীভাবে করতে হবে, এবং অনেক কিছু না থাকার পর যখন আপনি ওই জায়গাটা স্টাবলিশ করতে পারবেন নিজেকে, একটা স্যাটিসফ্যাকশনের জায়গা ক্রিয়েট হবে। আমি আমার মতো করে ঘুমাই, আমার কখনো তাড়া থাকে না যে সকাল 7টায় ঘুম থেকে ওঠা লাগবে, আমি রাত 2টায় ঘুমাবো নাকি 11টায় ঘুমাবো সেটা আমি ডিসাইড করি। আমি অমুক রিপোর্টটা করতে যাবো কি যাবো না, নাকি আমি আমার ড্রয়িং রুম থেকে আমি আমার সোর্সের মাধ্যমে ওভারফোনে জেনে আমি রিপোর্টটা করব, সেই জায়গাটা আমি ক্রিয়েট করতে পেরেছি। সো এইরকম ফ্রিডমগুলো আপনি যখন স্টাবলিশড হয়ে যাবেন আপনার থাকবে। আবার স্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত আপনার সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে আপনার কন্টেন্ট প্রোটেকশন করা, এবং আপনার কন্টেন্ট আপনি প্রোটেকশন করতে গিয়ে আপনি যে ধরনের হ্যারাসমেন্টের শিকার হবেন। আমার রিয়াসাত আজিমের নামে 100টা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, 100টা মিনিমাম বলেছে, আরও থাকতে পারে, যেগুলো আমি নিজে ব্লকড, যেন আমি দেখতে না পারি, কারণ আমি তো তাদেরকে স্ট্রাইক দিব। সো এই যে উপদ্রব, উৎপাত, এগুলো থাকবে, এগুলো আছে, এগুলো থেকে আলটিমেটলি বের হয়ে দেন আপনাকে এস্টাবলিশ করাটা খুব ডিফিকাল্ট। আর আমার যে মজার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমি যখন নতুন শুরু করি তার আগে মোটামুটি 50-60টা রিয়াসাত আজিম নামে পেজ ছিল, যারা আমার রিপোর্টগুলো বিভিন্ন সময় চ্যানেলে যেগুলো যায় এগুলো কেটে কেটে আপলোড করতো। তো আমি যখন শুরু করি ওরা আমাকে স্ট্রাইক দেয় উল্টা, মানে আমার কন্টেন্ট আমি আমার মতো করে বানাই, তারা সেটাকে নিয়ে রাইট ম্যানেজারে ফেলে আমাকে উল্টা স্ট্রাইক দেয়। সো এরকম ঘটনাও ঘটেছে। এখন অবশ্যই এটা নেই, কারণ ওই যে বললাম শুরুটা কষ্টের। এবং আমরা যে আড্ডার এই পর্যায়ে একটা প্রশ্ন করতেই হবে আমাকে রিয়াসাত আজিম, সেটা হচ্ছে সাংবাদিক রিয়াসাত আজিম নাকি কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাত আজিম, কোনটা আপনি বেশি না, আমি তো জার্নালিস্ট, আমি এখনও জার্নালিস্ট, আগেও জার্নালিস্ট ছিলাম। আমরা জার্নালিজমে যে জিনিসটা করি, আমরা তো লাইভ করি না, আমরা অ্যাজ লাইভ করি। আমরা হচ্ছে এই লাইভ অ্যাজ লাইভগুলো আমাদের ডিজিটালি দিই। তো ওই সময়টায় আপনি যেই ছেলেটা এই কাজটা করতেছে, আপনার অফিসের ডিজিটাল টিম যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে, তখন আপনি তাকে বলতেছেন জার্নালিস্ট। আর আমি হচ্ছে আপনার অফিসে চাকরি করি না দেখে আপনি আমাদের বলতেছেন কন্টেন্ট ক্রিয়েটর। সো আমার কাছে মনে হয় এটা খুব কন্ট্রোভার্সিয়াল। ওই জায়গাটায় আপনার সেন্সটা ক্লিয়ার না। আপনার অফিসে যেই ছেলেটা কাজ করছে আপনি বলছেন ও কিন্তু খুব ভালো সাংবাদিক, জানো অমুক জায়গায় গিয়ে দারুণ রিপোর্ট করছে, সারাক্ষণ বৃষ্টিতে ভিজে রোদে পুরে লাইভ করেছিল, তারপর আপনি ওই লাইভটা 5 টুকরা করে আপনি আবার ডিজিটালে দিচ্ছেন, আবার নিচে লিখতেছেন কি যে ধরেন তার নাম, আপনার কিন্তু তার নাম যাচ্ছে নিচে, অ্যাস্ট্রনে তার নাম যাচ্ছে, সাংবাদিক হিসেবে দিচ্ছেন। ওই কাজটা যখন আরেকজন করতেছে তখন আপনি বলছেন ও তো কন্টেন্ট ক্রিয়েটর। আপনি কে ভাই, আপনি ডিসাইড করার? কাজ তো করি আমরা। আড্ডার এই পর্যায়ে আমাদেরকে একটু বিদায় নিতে হবে, কিন্তু রিয়াসাত আজিম আপনার সাথে আমার আড্ডা দেওয়ার আরেকটু বাসনা রইল। পরবর্তী কোনো একটা পর্বে আপনি অবশ্যই আসবেন, ইনশাল্লাহ আমাদের অনেক আড্ডা হবে। তার আগে একটু বিদায় নিয়ে নিতে চাচ্ছি রিয়াসাত আজিম, আমি বিদায় নেবার আগে আপনি যদি মোহনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জাস্ট একটা কথাই বলবো যে আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কিছুই চেষ্টা করছি, আমার পেছনে কোনো ব্যাকআপ নেই, আমার ব্যাকআপ আমি নিজেই। অনেকের অনেক ট্যাগলাইন থাকে, অনেক চ্যানেল থাকে, অনেক বড় বড় ইনভেস্টর থাকে। সো আমার কাছে মনে হয় যে সব কিছুর বাইরে গিয়ে আই এম ট্রাইং ফ্রম মাই পার্ট, ফর মাই পিপল, ফর মাই ভিউয়ার্স। সো কিপ সাপোর্টিং মি। রিয়াসাত আজিম, অনেক সাপোর্ট থাকবে আপনার ফলোয়ারদের পক্ষ থেকে, এই কামনা করছি। আপনাকে আরেকবার ঈদ মোবারক জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন বিদায় নিচ্ছি আমার দর্শকদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক আরেকবার। বিদায় নিচ্ছি স্টার ইনসাইটস থেকে আমি রুম্পা ফারজানা। দেখা হবে অচিরেই, ততক্ষণ চোখ রাখুন মোহনা টেলিভিশনে।